তোমাদের তৃতীয় পর্যায়ক্রমের যে কবিতাগুলো আছে তার একটা কবিতা এখন পড়াবো। কবিতার নাম আকাশে সাতটি তারা, কবি জীবনানন্দ দাশ। উৎস রূপসী বাংলা কাব্যের 6 সংখ্যক কবিতা। জীবনানন্দ দাশ, পল্লীর প্রতি প্রীতিশীল কবি জীবনানন্দ দাশ। তাকে কেউ মিস্টিক কবি, কেউ সুরিয়ালিস্টিক কবি, কেউ পলায়নবাদী কবি, কেউ বা চিত্র রূপময়, বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করেছেন। জীবনানন্দ দাশ নিজে বলেছেন সবই আংশিক সত্য, তবে আমরা বলতে পারি তিনি জীবনবাদী, মহাজীবনের কবি। তিনি শব্দগুলোকে এমনভাবে চয়ন করেন যেন ছবি আঁকছেন। তার কবিতা এক একটি ছবি। সেই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন চিত্র রূপময়ী কবি। চিত্র আঁকেন যেন শব্দ চয়নের মতো। জীবনানন্দ দাশকে সুরিয়ালিস্টিক কবি বলা হয়। সুরিয়ালিস্টিক মানে হচ্ছে সুপার রিয়ালিজম। সুপার রিয়ালিজম মানে হচ্ছে অতি বাস্তববাদ। অতি বাস্তববাদী কবি জীবনানন্দ দাশ। অতি বাস্তববাদীটা কেমন না, যা সত্যের চেয়েও প্রবলতর গভীরতর সত্য, তাকেই বলা হয় অতি বাস্তববাদ। অবাস্তব কিন্তু নয়, যা আমার মনের পক্ষে, আমার ভাবনার পক্ষে, আমি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব তার যে স্বপ্ন, সেটাই হচ্ছে অতি বাস্তববাদ। কবি জীবনানন্দ দাশ অতি বাস্তববাদী কবি। তবে আমাদের পল্লীর প্রতি প্রীতিশীল অবশ্যই বলা যায়। আর তিনি বাংলাকে তো দারুণভাবে ভালোবাসেন। এই বাংলাতেই তিনি জন্মেছেন, বাংলাতেই তিনি মরতে চেয়েছেন, এবং গঙ্গা যমুনায় নয়, গাঙ্গুর নদীর ঢেউ যেন কবির মৃত্যুর পর তার শব্দের উপর বয়ে যায়, এমনই তার আকাঙ্ক্ষা। বিভিন্নভাবে বাংলার ছবি তার বিভিন্ন কবিতায় ধরা পড়েছে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ঝরাপালক। ঝরাপালক প্রথম যখন কাব্য, তার প্রথম কাব্যতে মহিতলাল মজুমদারের কিছু ছায়া আছে। কবি জীবনানন্দ দাশের নিজস্বতা ফুটতে শুরু করে তার ধূসর পাণ্ডুলিপি কাব্য থেকে। এই ধূসর পাণ্ডুলিপির কাব্যের পরই এই রূপসী বাংলা কাব্যের কবিতাগুলো রচনা করা হয়েছিল, কিন্তু প্রকাশ হয়নি। প্রকাশ হয়েছে তার মৃত্যুর পরে। আমরা জানি যে রূপসী বাংলা কাব্যের প্রকাশকাল 1957, তাহলে তার মৃত্যু হয়েছে 1954। একটি কবিতার নাম অনুসারে কবির দাদা অশোকানন্দ দাশ তিনি এই রূপসী বাংলা কাব্যর নামকরণ করেছেন। এই রূপসী বাংলা কাব্যতে 61টি কবিতা আছে। 61টি কবিতার মধ্যে এটি হচ্ছে 6 সংখ্যক কবিতা। আকাশে সাতটি তারা যে কবিতাটি, সেটি হচ্ছে 6 সংখ্যক কবিতা। জীবনানন্দ দাশের অনেকগুলি কাব্যগ্রন্থ আছে। ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি, তার 8টি মেঘ, সুচেতনা, বেলা বেলা কাল বেলা, এগুলো মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। যাকে আমরা রূপসী বাংলা কাব্যে যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে আকাশে সাতটি তারা, যেটা 6 সংখ্যক কবিতা। 61টি কবিতা আছে এই রূপসী বাংলা কাব্যের, এটি 6 সংখ্যক আকাশে সাতটি তারা। জীবনানন্দ দাশ একটা বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তার মানে কবিতা লিখলেই কবি হওয়া যায়। অর্থাৎ একটা কবিতা লিখতে গেলে অনেক কবিতা আগে মারা যায়, তারপরে একটা কবিতা তার রূপ ধারণ করতে পারে। এই ধরনের কবিতাগুলোকে, যেগুলো আমরা পড়বো এখন, যে কবিতাটা পড়বো, এই কবিতাগুলোকে বলা হয় গীতি কবিতা, আত্মভাবনামূলক কবিতা। যেমন তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়েছ, ওগুলো কিন্তু কাহিনী কাব্য, মানে ঘটনা
একটা কাহিনী থাকবে, সেগুলোকে আখ্যান কাব্য বা কাহিনী কাব্য বলা হয়। এগুলি হচ্ছে গীতি কবিতা, কবির আত্মভাবনামূলক যে রচনা, যেটা ছন্দবদ্ধ রচনা। অবশ্যই কবিতা বলতে গেলে ছন্দবদ্ধ রচনা হতে হবে, সেই ছন্দবদ্ধ রচনা সেটি হচ্ছে গীতি কবিতা। এই আকাশে 7টি তারা বলার সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলব যে কি বলতে চাইছেন, মানে আমাদের ভৌগোলিক দিক থেকে সপ্তর্ষি মণ্ডলের কথা বলতে চাইছেন। আকাশে 7টি তারা নিয়ে তো সপ্তর্ষি মণ্ডল হয়ে থাকে, তাহলে সেই সপ্তর্ষি মণ্ডলের কথা বলতে চেয়েছেন। দিয়ে কবি একটা সুন্দর ছবি এঁকেছেন আমাদের বাংলার সন্ধ্যার একটা সুন্দর ছবি। সেই বাংলার সন্ধ্যাকে তিনি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। এই কেশবতী কন্যা যেন বাংলার যে সন্ধ্যা, হ্যাঁ, সেই সন্ধ্যা হচ্ছে কেশবতী কন্যা। এইভাবে একটা সুন্দর বাংলার সন্ধ্যাকালীন রূপকে এঁকেছেন তার আকাশে 7টি তারা কবিতাটি। আকাশে 7টি তারা কবিতাটি এই যে রূপসী বাংলা কাব্যে নাম ছিল না, আকাশে 7টি তারা মানে যে নামটা ছিল আর কি, রূপসী বাংলা কাব্যে কবিতাটির যে নামটা ছিল সেটা হচ্ছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, এই নাম ছিল। তারপর আকাশে 7টি তারা এখানে পর্ষদ করেছেন। এবার কবিতাটা পড়ব, কবিতাটা তোমরা দেখবে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে, কবি তখন এই বাংলার জমির ঘাসের উপর বসে থাকেন। বসে থেকে সন্ধ্যাকালীন বাংলার যে রূপ তাকে প্রত্যক্ষ করেন। কিভাবে অনুভব করেছেন এই বাংলার সন্ধ্যাকে এখানে প্রকাশ করেছেন। কামরাঙা লাল মেঘ, অর্থাৎ সন্ধ্যা যখন হচ্ছে, সন্ধ্যা কথাটা এসেছে সন্ধিযুক্ত আসমান সন্ধ্যা। কিসের সন্ধি? না অন্ধকার এবং আলোর সন্ধিক্ষণ। এই সময় আমরা দেখেছি যে সূর্য লাল রক্তিম হয়ে থাকে, তাই যে ভাসমান আকাশে মেঘগুলো থাকে সেগুলো কামরাঙার মতো রং ধারণ করে, পাকা কামরাঙার মতো। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে তখন কবি ঘাসের উপর বসে থাকেন আর প্রত্যক্ষ করেন আকাশের দিকে তাকিয়ে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। মনি একটা পাখি বাংলাদেশে, তাকে ক্ষতবিক্ষত করলে যেমন রক্তিম হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, সেই মৃত মনিয়ার মতোই গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কবির কল্পনা। দিগন্ত, আমাদের দিক যেখানে মিলিত হয়, দিক চক্রবাল যেখানে, তাহলে মেঘগুলো মিশেছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এই কামরাঙার মতো, হ্যাঁ, মানে মৃতমণিয়ার মতো রক্তাক্ত কামরাঙা মেঘগুলো যেন গঙ্গাসাগরে ডুবে দিচ্ছে। এটা কবির কল্পনায় ফুটে উঠছে। তাহলে কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে আকাশের চলমান যে কামরাঙা মেঘগুলো গঙ্গাসাগরে ডুবছে, সেখানটা মৃত মনিয়ার মতো রক্তাক্ত হয়ে যাচ্ছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এমনই এক পরিবেশে, এমনই এক সময়ে সন্ধ্যা আসছে, বাংলার সন্ধ্যা। কিভাবে আসছে? শান্ত সন্ধ্যা। কেমন? শান্ত, অনুগত, নীল। তাহলে শান্ত, অনুগত, নীল সন্ধ্যা কেন বললেন? আমরা জানি পল্লী বাংলার সন্ধ্যাকালীন সময়ে নীরব, নিশ্চুপ রাখে, সেই জন্য শান্ত বলা হয়েছে। পাড়াগায় এমনি হট্টগোল নেই, হ্যাঁ, চিৎকার নেই, শহরের মতো যানবাহন, কোলাহল,
এইসব নেই। সেজন্য এই সন্ধ্যাকে, বাংলার এই পল্লী বাংলার সন্ধ্যাকে শান্ত বলা হয়েছে। অনুগত কেন বলা হলো না? এই সন্ধ্যার নিয়ম করে প্রতিদিন আসে, তাই তাকে অনুগত বলা হয়েছে। তার আসে আছে শান্ত, অনুগত। এই সন্ধ্যার মধ্যে তেমন চাকচক্য নেই, শুধু আছে স্নিগ্ধতা। এই স্নিগ্ধতা নিয়ে প্রতিদিন এই সন্ধ্যা আমাদের পল্লী বাংলায় দেখা দেয়, তাই সে অনুগত। আর নীল কেন বলা হয়েছে না? দিনের আলো শেষ হয়ে যাচ্ছে, তার সাথে আমাদের বাংলার যে গাছগাছালি, তার যে একটা সবুজ আভা, তাহলে ম্রিয়মান আলোর সাথে গাছেদের সবুজ আলো, সবুজ রং মিশে গিয়ে যেন একটা নীল রং ধারণ করে। তাই কবি এই সন্ধ্যাকে বলেছেন শান্ত, অনুগত, নীল সন্ধ্যা। তাহলে পাড়াগাঁ এমনি নিশ্চয় একটা শান্ত পরিবেশ থাকে, তাই পাড়াগাঁয়ের সন্ধ্যা হচ্ছে শান্ত। আর আমাদের এই যে সন্ধ্যা, তার মধ্যে উজ্জ্বল চাকচিক্য নেই, কিন্তু স্নিগ্ধতা আছে। আর এই স্নিগ্ধ সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে আসে, তাই সে অনুগত। আর ম্রিয়মান আলস বাংলার গাছগাছালি রঙের সঙ্গে মিশে গিয়ে যেন একটা নীল বর্ণ ধারণ করে, তাই তাকে বলা হয়েছে নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তাহলে বাংলার এই সন্ধ্যাকে কবি একটা রূপ দিয়েছেন, মানবী রূপ দিয়েছেন। কি না? কেশবতী কন্যা। আলোলায়িত চুল ছড়িয়ে দিলে যেমন ধীরে ধীরে, আলোলায়িত চুল ছড়িয়ে দিলে যেমন একটা কালো ঢাকা পড়ে যায়, সেরকম সন্ধ্যা ধীরে ধীরে রাত্রির দিকে এগোচ্ছে এবং এই আলোলায়িত কেশবতী কন্যার মতোই অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। এরকম একটা ছবি ফুটিয়ে তুলতে চাইছেন কবি। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ঘাসে। কবি ঘাসের উপর বসে আছেন, প্রত্যক্ষ করছেন কামড়ানো মেঘ গঙ্গাসাগরে মৃত মনিয়ার মতো করে তুলছে গঙ্গাসাগরে ডুব দিয়ে। তারপরে আসছে সন্ধ্যা, শান্ত অনুগত নীল সন্ধ্যা। সেই সন্ধ্যাকে কবি কল্পনা করেছেন কেশবতী কন্যার সঙ্গে। আর সেই কেশবতী কন্যার চুল আলোলায়িত, মানে ছড়িয়ে আছে চুলগুলো। সন্ধ্যার যে রাত্রির দিকে অগ্রসর হচ্ছে, তাই ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। আর সেই অন্ধকার যেন আমাদের কেশবতী কন্যা তার কেশ কবির মুখে, চোখে বুলিয়ে দিচ্ছে। অর্থাৎ কবির চোখে মুখে সেই কেশবতী কন্যার চুল যেন তার ভাসে, অর্থাৎ কবির চোখে মুখে স্পর্শ করছে এই কেশবতী কন্যার আলোলায়িত কেশ। অর্থাৎ সন্ধ্যা ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, রাত্রির দিকে অগ্রসর হচ্ছে। সেই অন্ধকার কবির শরীর স্পর্শ করছে। পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি গো। বাংলার প্রতি প্রীতিশীল, পল্লীর প্রতি প্রীতিশীল, বাংলাকে দারুণভাবে ভালোবাসেন কবি। বাংলার বিভিন্ন রূপ দিকে কবি অভিভূত হয়ে যান। এখানেও কবি অভিভূত হয়ে বলছেন, এই যে রূপ, কেশবতী কন্যার রূপ, আমাদের বাংলার যে সন্ধ্যার রূপ, এই রূপ পৃথিবীর আর কোথাও কবি দেখেননি। পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি কো, কোথাও দেখেননি। কোনো পথে অর্থাৎ কোনো জায়গাতে বাংলা ছাড়া তিনি আর কোথাও এই কেশবতী কন্যার যে এই সুন্দর রূপ কবি কোথাও দেখেননি। দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁটালে জামে ঝরে অবিরত। সেই কেশবতী কন্যার আলোলায়িত চুলের চুমা আমাদের পল্লী বাংলার যে গাছ, হিজল, কাঁঠাল, জাম, সেগুলোকেও স্পর্শ করছে। অর্থাৎ সন্ধ্যা রাত্রি ঘনিয়ে আনছে,
জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। অর্থাৎ রূপসী বাংলার সন্ধ্যাকালীন যে এক সুমধুর গন্ধ, সেই গন্ধকেও কবি প্রত্যক্ষ করেছেন, কবি অনুভব করেছেন। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। কবি বিস্মিত হয়ে যাচ্ছে, অভিভূত হচ্ছেন যে এই আমাদের সন্ধ্যার যে সন্ধ্যাকালীন যে স্নিগ্ধ গন্ধ, রূপসী বাংলা কি রূপসীর চুলের বিন্যাসে, আমাদের কেশবতী কন্যার চুলের বিন্যাসে যে স্নিগ্ধতা, তার যে গন্ধ কোথাও আছে বলে কবি মনে করেন। তাই জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। অর্থাৎ আমাদের বাংলার সন্ধ্যাকালীন এক অপরূপ সুমধুর গন্ধে মাতরা হয়ে যায় এই বাংলা। পৃথিবীর কোনো পথে মানে পৃথিবীর কোথাও আমাদের এই বাংলার বুকেতে তার নরম ধানের গন্ধ, এ বঙ্গ প্রকৃতিতেই দেখা যায় নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিতে আসছে গন্ধ, মৃদু গন্ধ, কিশোরী সন্ধ্যাবেলায় ভাত রাঁধবে বলে সে যে চাল ধুয়েছে তার সেই চাল ধোয়া হাতের গন্ধ, চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান কিশোরের পায়ে দোলা মুঠা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। সন্ধ্যাকালীন আমাদের পল্লী বাংলাতে এমনই এক অপূর্ব গন্ধ ঘনিয়ে আসে, অপূর্ব গন্ধ ছড়িয়ে পড়ে আমাদের এই সন্ধ্যাকালীন রূপসী বাংলায়। নরম ধানের গন্ধ, আমাদের গ্রামের পুকুরেতে কলমি শাক থাকে, সেই কলমির গন্ধ, হাঁসেরা সারাদিন খেলে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার যে হাঁসেদের পালক পড়ে থাকে সেই হাঁসের পালকের গন্ধ, পুকুরের জল, চাঁদা সরপুটি, এগুলো মাছের নাম, চাঁদা মাছ সরপুটিদের যে আঁশটে গন্ধ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের গন্ধ, শীত হাত খান, অর্থাৎ শীতের সময়ের কথা বলা হয়েছে, শীত হাত খান, কিশোরের পায়ে দোলা মুঠা, এক কিশোর সারা বিকেল ছুটে বেড়ায়, তার পায়েতে যে মুথা ঘাস এমনি আমাদের বাংলাতে পল্লী বাংলায় এই মুথা ঘাস দেখা যায়, দারুণ একটা গন্ধ থাকে, তাহলে পায়ে মারিয়ে দিলে সেই গন্ধ আরও মম করে ওঠে। সেই গন্ধ, লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। বট গাছ সারাদিন সে বট ফল রাস্তার উপর ফেলে রাখে, বা বিভিন্ন যেখানে বট গাছ থাকে পড়ে থাকে তার উপর দিয়ে পথিক হেঁটে যায়, বট ফলের উপর দিয়ে তাকে মারিয়ে দেয়, সেই জন্য ক্লান্ত নীরবতা। এরই মাঝে বাংলার গান, এইসব নিয়েই হচ্ছে বাংলার গান। তাহলে বাংলা মানে একটা শুধুমাত্র যে একটা ভূখণ্ড তা নয়, এই ভূখণ্ডের যে অভিনব অপরূপ যে রূপ, সেই রূপের কথাগুলোই কবি এখানে বলছেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে এই সমস্ত কিছু নিয়েই বাংলার প্রাণ স্পন্দিত হয়, ধ্বনিত হয় বাংলার রূপ, বাংলার যে বাংলা প্রকৃতির যে সৌন্দর্য এভাবেই ফুটে ওঠে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। তাহলে বাংলার যে এই অপরূপ রূপ কবি কখন টের পান? যখন সন্ধ্যাবেলায় আকাশে 7টি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল ফুটে ওঠে, তখনই কবি এইভাবে বাংলার এবং গ্রাম্য প্রকৃতিকে কবি উপলব্ধি করেন। অর্থাৎ কবি এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি
আর মানুষের মধ্যেই কবি খুঁজে পান এই রূপসী বাংলাকে। এই যে রূপসী বাংলার অপরূপ রূপ, এই অপরূপ রূপকেই কবি কল্পনা করে এবং রূপসী বাংলাকে প্রত্যক্ষ করে এখানে ফুটিয়ে তুলেছে।